শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে নিটল টাটা এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক এবং জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। আমাদের আজকের আলোচ্য বিষয় পরমত সহিষ্ণুতার রাজনীতি। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিশেষ সম্পাদক ডক্টর আসাদুজ্জামান রিপন এবং আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক জনাব অসীম কুমার উকিল এমপি। এছাড়াও অনলাইনে আমাদের সাথে যুক্ত রয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জনাব ফখরুল ইমাম এমপি। আপনাদের তিনজনকে অনুষ্ঠানে স্বাগত। কথা না বাড়িয়ে চলে যাই মূল আলোচনায়। প্রথমেই ডক্টর আসাদুজ্জামান রিপন, আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। আমাদের আজকের আলোচ্য বিষয় পরমত সহিষ্ণুতার রাজনীতি। রাজনীতিতে পরমত সহিষ্ণুতা নিঃসন্দেহে অপরিহার্যই আমরা বলি, কিন্তু সাম্প্রতিক সময়ে বা বিগত বছরগুলোতে স্বাধীনোত্তর বাংলাদেশের পর থেকেই যদি বলি, এই বিষয়গুলো আস্তে আস্তে যেরকম কাঙ্ক্ষিত মাত্রায় আমরা চাচ্ছিলাম হয়তো সেটি অনেকটাই অপসৃত হচ্ছে। এমন একটি পরিস্থিতিতে আবার কিছু সুবাতাসও আমরা বিভিন্ন সময় দেখতে পেয়েছি। আজকের ঘটনাই যদি বলি, যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে সাজা মেয়াদ স্থগিতের যে মেয়াদ আরও 6 মাস বাড়ানো হলো, এবং আর সার্বিক আরও বিষয়গুলো নিয়ে যদি আপনি একটু মূল্যায়ন করেন। ধন্যবাদ আপনাকে। অনেক দিন পরে আপনার অলমোস্ট প্রবাবলি আফটার 1000 days 1000 দিন পরে আপনার চ্যানেলে আমি এসেছি। আপনার দর্শকদেরকে অভিনন্দন, শুভেচ্ছা, এবং করোনাকালে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই প্রার্থনা করে আমি শুরু করতে চাই। পরম সহিষ্ণুতা শুধু রাজনীতিতে কেন, জীবনের প্রতিটি ক্ষেত্রেই তো পরম সহিষ্ণু থাকা উচিত। ইংরেজিতে যে শব্দটি হচ্ছে টলারেন্স, অপরের কথা শোনা এবং তার কথায় বাধা না দেওয়া, তার মতকে বাধা না দেওয়া, এটা রেসিপ্রোকাল। এখন আপনি একটা কথা বলবেন, আপনার কথার পৃষ্ঠে যদি আমি কথা তুলি, অথবা আমার কথার পৃষ্ঠে যদি আপনি কথা তোলেন, এবং যদি সেই কথাগুলো যদি যুক্তি তর্কের বাইরে যদি অন্য মাত্রায় পৌঁছে যায়, তখন তো আর পরম সহিষ্ণু থাকে না। বাট ইট ইজ ভেরি এসেনশিয়াল, কারণ আমাদের সমাজের মধ্যে ব্যাপক অস্থিরতা, আমাদের রাজনীতিতে ব্যাপক অস্থিরতা, পরিবারের মধ্যে অস্থিরতা। কারণ সহিষ্ণুতা, এই যে সহিষ্ণুতার অভাব, এটা কিন্তু ব্যাপকভাবে পরিলক্ষিত হচ্ছে। পার্টিকুলারলি আপনার বিশেষ করে আমি যেহেতু রাজনীতির অঙ্গনের একজন কর্মী, রাজনীতির অঙ্গনে আপনার এই পরম সহিষ্ণুতা একেবারেই নেই, অলমোস্ট নীল, নাই। এটাকে আপনি পরম সহিষ্ণুতার উল্টো যদি একটি প্রতিশব্দ যদি আমি বলতে চাই, এটা উল্টো শব্দ, অ্যানোনিয়াম, সেটা হচ্ছে আপনার অসহিষ্ণুতা, অ্যানিহিলেশন। আচ্ছা, পরমত সহিষ্ণুতা এগুলো মানে অর্থাৎ এখন অপর পক্ষকে ধ্বংস করে দাও, নির্মূল করে দাও, নির্জীব করে দাও, এইটা হচ্ছে অবস্থা। আই এম নট অ্যাকিউজিং পার্টিকুলার এনি বডি অর এনি ইনস্টিটিউশন, বাট ওভারঅল বিষয়টা ওই জায়গাটাই চলে গিয়েছে। এবং এটার জন্য যেটা দরকার ছিল, সেটার জন্য দরকার ছিল আপনার পলিটিক্যাল রিকনসিলিয়েশন, পলিটিক্যাল অ্যাকোমোডেশন, পলিটিক্যালি অ্যাডজাস্টমেন্ট, এই জিনিসগুলো দরকার। এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। কারণ আপনি দেখবেন যে আমাদের আগের দিনে যখন এসিটিতে চালাতাম না, তখনকার দিনে ঘরে একটা ভেন্টিলেটর থাকতো। এখন ওর করোনার ভেন্টিলেশন না, মানে একটা ভেন্টিলেটর থাকতো, তাই না? খুব উত্তম বাংলায় বললে ঘুলঘুলি বলা হচ্ছে। এটা কেন থাকতো? যাতে ঘরের দূষিত বায়ুটা বাইরে চলে যায়। এখন ওয়াশরুমগুলোতে কিন্তু একটা এক্সস্টিং ফ্যান থাকে, দ্যাট ইজ অলসো ওই কারণে পারপাসটা তাই। আপনি কিচেনে দেখবেন একটা এক্সস্টিং ফ্যান থাকে, যাতে আপনার অতিরিক্ত মশলা টশলা ধোয়ার ইয়েটা না থাকে। তার মানে এক্সস্ট করা, এটা মানে আপনার যেটা আনহেলদি, এটাকে পাস আউট করে দেওয়াটা একটা ব্যাপার ছিল। এখন যদি আপনার এই ব্যবস্থাটা যদি আপনি রহিত করে দেন, বন্ধ করে দেন, তাই না, তাহলে কি হবে? একটা গুমট পরিস্থিতি হবে। আপনি ঘরে থাকতে পারবেন না, আপনার কিচেন ঠিক থাকবে না, কোথাও ঠিক থাকতে পারবেন না, তাই না? তো এটার জন্য ওয়াইজ ম্যান যারা, আমি অবশ্য কোনো জেন্ডার অ্যানালাইসিস মেন বা ওমেন বলি নাই, আমি বলছি যারা বুদ্ধিসম্পন্ন মানুষ, বুদ্ধিমান শব্দটা ব্যবহার করলাম না, তাই না? তো বুদ্ধিসম্পন্ন মানুষেরা কি করেন? মানুষেরা অলওয়েজ একটা উইন্ডো ওপেন রাখেন। আর বিশদভাবে ব্যাখ্যা দিতে চাই না, সেটা হচ্ছে যে আপনার একটা ভেন্টিলেশনের জায়গা আপনার রাখতে হবে। আপনাকে রিকনসিলিয়েশন, নেগোসিয়েশনের রাস্তা রাখতে হবে। ইউ নেভার নো
যে আগামীকালকে আপনার প্রতিপক্ষের সাথে আপনাকে নেগোশিয়েট করতে হতে পারে, কিন্তু এখনই যদি বলে যে তোর সাথে কোনো কথা নাই, কোনো বন্ধুকে যদি বলেন বা আপনার পরিচিত জনকে বলে দেন, নো, দিস ইজ নট দ্য রাইট থিং। আর ডেমোক্রেসিতে তো এটার একেবারেই প্রশ্ন ওঠে না। যদি আপনি রিয়েলি ডেমোক্রেসির চর্চা করতে চান, আমাদের দেশে এখন ডেমোক্রেসি ইটস এ ফ্রাজাইল ডেমোক্রেসি, আমাদের সমস্ত ইনস্টিটিউশনগুলো এখন অলমোস্ট শ্যাটার্ড, এবং এখানকার যে সরকারি প্রতিষ্ঠানগুলোর চিফরা যে সমস্ত কথা বলে মনে হবে যে দে আর দ্য স্পোক্সম্যান অফ দ্য পলিটিক্যাল পার্টি অর রুলিং পার্টি, মানে ইনস্টিটিউশন তো বিরোধী দলে থাকে না। ইট ইজ নট এক্সপেক্টেড, এটা প্রত্যাশিত না। তার মানে হচ্ছে কি যে আমাদের রাষ্ট্রটা ঠিক ওই জায়গাটাতে আমরা নিয়ে গিয়েছি, মানে যারা রাজনৈতিক ব্যবস্থা পলিটিক্যাল ম্যানেজার্স, তাই না, বাট যারা স্টিয়ারিংয়ে থাকেন, মানে দায়টা বর্তাবেটা তাদের উপরই বেশি। এখন আপনি বলবেন কি আপনাদের সময় ছিল না? হ্যাঁ ছিল। ওনাদের সময় ছিল না? আছে। বা তার আগে ছিল না? এটা পালাক্রমেই চলছে, কিন্তু মাত্রাটা বাড়ছে। এটা কমানো দরকার, অনেক কমানো দরকার, তাই না? তো সেটা হচ্ছে না। কিন্তু আমি স্বাধীনতার 50 বছর পূর্তি আর মাত্র কয়েকদিন পরেই আমরা সেলিব্রেট করব। একজন নাগরিক হিসেবে, একজন ব্যক্তি হিসেবে এই মুক্তিযুদ্ধ আমি প্রত্যক্ষ করেছি। কিশোর বয়সে যদি আমি কোনো সার্টিফিকেটধারী মুক্তিযোদ্ধা নই, কিন্তু আমার পরিবারের অধিকাংশ লোকজনই মুক্তিযোদ্ধা, সক্রিয় মুক্তিযোদ্ধা, এবং তার অনেক সাহসী বীর মুক্তিযোদ্ধা। তো ফলে ওই মুক্তিযোদ্ধাদের অস্ত্র, গোলা বারুদ ইত্যাদি অ্যাটলিস্ট নাড়াচাড়া এবং আগায় দেওয়ার মতন অভিজ্ঞতা আমাদের আছে। তো সেই মানুষই এখন আমার বয়সে কিন্তু কম নয়, চুলে পাক ধরেছে। আমি যে জীবনে আমার যেই কষ্টার্জিত স্বাধীনতা, যেটার জন্য আমাদের পূর্বপুরুষরা যুদ্ধ করেছেন, আন্দোলন সংগ্রাম করেছেন, তাই না, এবং আমাদের স্কুল জীবনে এটার জন্য কিন্তু আমরাও কিন্তু সেই স্কুল জীবনে, সেই 60s শেষ প্রান্তে আমরাও কিন্তু স্কুল জীবন আমরা মিছিলে নেমেছি। আচ্ছা, তো তারপর তো আমাদের মুক্তিযুদ্ধ হলো, সেই মুক্তিযুদ্ধের 50 ইয়ার্স সেলিব্রেশন, এটা অনেক অনেক বড়। আই ডোন্ট নো যে আমি 75 ইয়ার্স সেলিব্রেট করতে পারবো কিনা, কিন্তু 50 ইয়ার্স তো আমি দেখতে পেলাম। এটা পার্সোনালি অ্যাজ এ সিটিজেন, এই যে স্বাধীনতার 50 বছর দেখার সৌভাগ্য আমার হলো, এটার জন্য আমি পরম করুণাময় আল্লাহর কাছে শুকরিয়া প্রকাশ করি যে আল্লাহ আমাকে এখনো সুস্বাস্থ্যের অধিকারী রেখেছেন। এখন কথা হচ্ছে, হোয়াট অ্যাবাউট দ্য গুড হেলথ অফ দ্য স্টেট? রাষ্ট্রের সুস্বাস্থ্যের অবস্থাটা কি? হোয়াট ইজ দ্য স্ট্যাটাস অফ দ্য ডেমোক্রেসি? হোয়াট ইজ দ্য স্ট্যাটাস অফ দ্য ইলেকশন কমিশন? হোয়াট ইজ দ্য স্ট্যাটাস অফ দ্য আদার অর্গানস অফ দ্য স্টেট? সেগুলোর অবস্থাটা কোন জায়গায় গিয়েছে সেটা আমাদেরকে ভাবতে, ওই প্যারামিটারগুলো এখন এত উইক হয়েছে। আমি এই বিষয়গুলোতে আরও বিস্তারিত আপনার কাছে জানতে চাইব, বা আপনার কাছে আমি ফিরবো এই বিষয়গুলো নিয়ে। আমি একটু শুনে আসি। জনাব অসীম কুমার উকিল, আপনি শুনছিলেন এই যে পরমত সহিষ্ণুতার রাজনীতির কথা আলাপ করছিলেন ডক্টর আসাদুজ্জামান রিপন। পাশাপাশি রাজনৈতিক দলগুলোর ভেতর আমরা বলছি যে দৃষ্টিভঙ্গিগত যে পরিবর্তন, সেটিও কিছুটা আসতে শুরু করেছে। আমরা যেমন দেখেছি জাতীয়তাবাদী দল বিএনপির ক্ষেত্রে যদি বলি, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী যেমন তারা পালন করছে, 7ই মার্চ পালন করছে, এবং অন্যান্য ক্ষেত্রেও যতটা দেখা যাচ্ছে যে এক ধরনের পূর্বের অবস্থা থেকে সরে আসা, এবং সেই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন সেগুলো নিয়েও যদি একটু আলাপ করেন। আপনাকে ধন্যবাদ। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর প্রাক্কালে মুজিব শতবর্ষ যখন আমরা পালন করছি সেই সময়, এবং ঐতিহাসিক 7ই মার্চের সুবর্ণ জয়ন্তী আমরা পালন করেছি। এটা যেমন রাষ্ট্রীয়ভাবে এবার পালিত হয়েছে, ঠিক তেমনি বিএনপি সহ অপরাপর সংগঠনগুলিও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করার কাজে এবার এগিয়ে এসেছে। নিঃসন্দেহে এগুলি রাজনীতির সুবাতাস। সহ-আলোচক ডক্টর আসাদুজ্জামান রিপন পরমত সহিষ্ণুতার উপরে অনেকগুলি কথা বলেছে, এগুলি সবগুলির সাথেই সহমত পোষণ করে আমরা সম্মুখপানে এগিয়ে যাব, সেটাই মূল বিষয় আর কি। আচ্ছা, আজকের দিনে দাঁড়িয়ে যে কথাগুলি বলেছেন সেগুলিতে ধরে আমি একটু পিছনে ফিরে তাকাতে চাই। আমি মনে করি যে রাজনীতির একটি পজিটিভ পোলারাইজেশনটা শুরু হয়েছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে। ফলে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উত্তরের মধ্যে যে পার্লামেন্ট, সেই পার্লামেন্টটা সকল দলের অংশগ্রহণে একটা প্রাণবন্ত পার্লামেন্ট হিসেবে দাঁড়িয়েছে। ইতিমধ্যে 2 বছর 3 মাস সময় আমরা অতিক্রম করেছি। আপনার স্থানীয় সরকার নির্বাচনগুলিতে সকল দলের অংশগ্রহণের মধ্যে দিয়ে তৃণমূলে নির্বাচন প্রক্রিয়া, নির্বাচন পদ্ধতি, গণতান্ত্রিক কাঠামোকে আরও সুদৃঢ় ভিত্তির উপর দাঁড় করানোর কাজগুলি চলছে।
এই জায়গাগুলিকে ধরে আমরা আগাতে চাই সম্মুখ পানে। এবং আমি এটা বিশ্বাস করি যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে যে মেরুকরণটা হয়েছে, একদিকে যেমন আছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জোট, মহাজোটের একটি, অন্যদিকে বিএনপি নেতৃত্বে ডক্টর কামাল হোসেন, কাদের সিদ্দিকী, মাহমুদুর রহমান, আসম আব্দুর রব সহ ওনাদের একটি মেরুকরণ। যদিও সেই মেরুকরণের মধ্যে জামাতে ইসলামকে নিয়ে বিতর্ক বা সীমাবদ্ধতা থাকার কারণে এই জোটটা এখন আর ততটা কার্যকর নাই, কিন্তু আমরা যতটুকু খবর রাখি বিএনপির রাজনীতিতে এই মেরুকরণটা খুব জোর তালে চলছে। 7ই মার্চ পালন করার মধ্য দিয়ে তারা এই মেসেজ সোজা দেখে দিতে যাচ্ছে যে হ্যাঁ, বিএনপি তো একটি মেরুকরণ হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের সমস্ত শক্তিগুলিকে নিয়ে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাসী মানুষগুলিকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। কিন্তু আসলে মানে এই যে পরমত সহিষ্ণুতার কথাগুলি আসছে বা আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনার টেবিলে আসছি, স্বাধীনতা। দাদা আমি আপনার কাছে আসছি, একজন দর্শক আছেন, একটা ফোন নেবার চেষ্টা করুন। প্রিয় দর্শক, নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোত্থেকে বলছেন? আমি রাজবাড়ির বালিয়াকান্তি থেকে আব্দুল ওয়াহাব মন্ডল বলছিলাম। জি বলুন, আমরা শুনতে পাচ্ছি। আমার প্রশ্নটা জনাব অসীম কুমার উকিলের কাছে, যে উনি তো একজন ছাত্র রাজনীতিবিদ, উনি দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছেন। আজকে আমাদের দেশের রাজনীতির প্রেক্ষাপটে আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও 50 বছর পালন করতে যাচ্ছি এবং জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালন করতে যাচ্ছি। আজকের এই দিনে 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দণ্ড স্থগিত রেখে আরো 6 মাস বৃদ্ধি করা হয়েছে। জি, আপনারা কি পারতেন না এই নেত্রীকে বিদেশে চিকিৎসার ব্যবস্থাটা করতে? তাহলে আপনাদের এই বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালন উদযাপন উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতো কিনা জাতির কাছে? জি, অসংখ্য ধন্যবাদ আপনার কাছে। না, মানে রাজবাড়ি থেকে যে আমার দর্শক শ্রোতা যে বস্তুটি করেছেন, নিঃসন্দেহে খুব সুন্দর বস্তু করেছেন। এটি হবে না সেটা তো না। যেমন আজকে ওনার 6 মাসের যে সিদ্ধান্তটি হয়েছে, এটাও গতকালকের টেলিভিশনের বিভিন্ন টকশো শুনলে মনে হচ্ছিল যে কি জানে কি হয়ে যাচ্ছে, কি জানে কি হবে। আবার আজকের এই কথার মধ্যে দিয়ে, সিদ্ধান্তের মধ্যে দিয়ে একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। অনাগত দিনগুলিতে তো আমরা মনেই করি এই যে টাইটেলটা করেছেন পরমত সহিষ্ণুতার রাজনীতি, সেই রাজনীতির তো এটা একটা ধাপ। সামনের দিনগুলিতে অবশ্যই এই ব্যাপারে হতে পারে, না হওয়ার কিছু নেই। তবু এটাও বিবেচনায় রাখতে হবে আর কি, আইনি প্রক্রিয়াটা মাথায় রেখে অগ্রসর হবে। অবশ্যই রাজনৈতিক সিদ্ধান্ত আছে, সামগ্রিকভাবে বিষয়গুলো নিয়ে বিএনপির মুভমেন্টটা একরকম, বিএনপির চেয়ারপারসনের পারিবারিক মুভমেন্টই অন্যরকম। এটি অস্বাভাবিক কিছু না, খুব স্বাভাবিক বিষয়, বাট অগ্রসর হচ্ছে। আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম ফার্স্ট পেজে, যে আসলে এই যে পরমত সহিষ্ণুতার কথাগুলি আসছে, কারণটা কি? কারণটা হলো রাজনীতির স্বাভাবিক প্রক্রিয়াটা যখন ব্যাহত হয় তখন এই জায়গাগুলি তৈরি হয়। আমি এটা কাউকে খাটো করার জন্য না, কাউকে আক্রমণ করার জন্য। অতি সম্প্রতি মানে রাজশাহীতে বিএনপির সমাবেশ এবং জাতীয় প্রেস ক্লাবের সামনে ছাত্র দলের সমাবেশ এবং যুব দলের সমাবেশ, দুটি সমাবেশে মানে যে ভাষণটা ধরেন রাজশাহীর সমাবেশে তো বলছে যেরকম 15ই আগস্টের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। প্রেস ক্লাবের সামনের সমাবেশে বলছে যে যুদ্ধ 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 চাই, আর একটা যুদ্ধ করতে হবে, অস্ত্রপাতি নিয়ে সবাই তৈরি হন। হ্যাঁ, আমানুল্লাহ আমান বলেছে। হ্যাঁ, এটা মানে আমরা টেলিভিশনের মাধ্যমে দেখেছি যে যুদ্ধ করে মানে হাসিনাকে ক্ষমতার থেকে বিদায় করতে হবে আর কি। মানে এই এই জায়গাগুলি মানে এই কথাটা বলে আমি এটা বলতে চাইতেছি, রাজনীতির স্বাভাবিক প্রক্রিয়াটা ব্যাহত হওয়ার কারণে এই জায়গাগুলি তৈরি হয়েছে। তারপরেও 75 থেকে আজকের দিন পর্যন্ত দাঁড়িয়ে সামগ্রিকভাবে আমরা জায়গাগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। সেই ক্ষেত্রে পরমত সহিষ্ণুতার জায়গাটাতে সকলকেই এগিয়ে আসতে হবে। সরকার, সরকারি দলের দায়িত্ব প্রধানত সবচেয়ে বেশি, এই ব্যাপারে দ্বিমতের কোনো অবকাশ নেই। কিন্তু যারা স্টেক হোল্ডার, যারা দেশ পরিচালনা করেছে, যারা দেশ পরিচালনা করতে চায়, তাদেরকেও এই ব্যাপারে একটা সার্বজনীন জায়গায় আসতে হবে।
আমি সেই জায়গাতেই আমি আবার আপনার কাছে আসবো, আমি একটু শুনে আসি। জনাব ফখরুল ইমাম এমপি, আপনি শুনছিলেন পরমত সহিষ্ণুতার বিষয়ে। আমরা এই পরমত সহিষ্ণুতার বিষয়ে আলাপ করব আপনার কাছেই, কিন্তু একটা ফোন নিতে হবে আমাদেরকে। প্রিয় দর্শক, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথেকে বলছেন? আমি আলী বলছিলাম, ঢাকা থেকে। জি আলী সাহেব বলুন। আমার একটা প্রশ্ন ছিল বিনয়ের সাথে ডক্টর আসাদুজ্জামান রিপন ভাইয়ের কাছে। আমাদের বঙ্গবন্ধু জাতির জনক শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে এবং এই 50 বছর পূর্তি উপলক্ষে আমাদের ম্যাডামের কাছে বিনয়ের সাথে আমার প্রশ্ন যে এই যে উনি সঠিক দিনে সঠিক সময় উনি ওনার পেটটা কাটবেন কিনা, আজকের এই প্রতিজ্ঞাটা একটু করা যায় কিনা, জি বুঝতে পেরেছি। জন্মদিনের পেটটা কাটা যায় কিনা, এটা কোনো শপথ নিতে পারবেন কিনা এখন? জি অসংখ্য ধন্যবাদ, আপনি থাকুন আমাদের সঙ্গে। যে ডক্টর আসাদুজ্জামান রিপন হয়তো সে বিষয়ে বলবেন। আমি ফখরুল ইমাম আপনার কাছে যাচ্ছিলাম, যে কথাটি দুজনেই বলছেন, অসীম কুমার উকিলও বলছেন যে সরকারের হয়তো দায়িত্ব আছে, কিন্তু অপরাপর রাজনৈতিক দল যারা, তাদেরও এই পরমত সহিষ্ণুতার বিষয়ে এগিয়ে আসবার যেমন প্রয়োজনীয়তা রয়েছে, পাশাপাশি আপনারা সংসদে এখন বিরোধী দল হিসেবে আছেন, যেই সব জায়গায় আমরা প্রত্যাশিত মাত্রায় এগুতে পারছি না, সেই সব জায়গায় সরকারের গঠনমূলক সমালোচনা বলি বা সরকারকে বিভিন্নভাবে চাপ প্রয়োগই বলি, চাপ প্রয়োগ সেটি কেবলমাত্র আন্দোলন সংগ্রামের মধ্যেই না, গঠনমূলকভাবেও সেগুলো কতটা করতে পারছেন আপনারা? এটা খুবই দরকার আমাদের, বিশেষ করে রাজনৈতিক অঙ্গনে এটা অ্যাকসেন্ট। আজকে যার জন্ম শতবার্ষিকী আমরা পালন করছি, ওনার লাইফ যদি আমরা দেখি তাহলে আমরা দেখবো যে 1 নম্বর ছিলেন উনি ধৈর্যশীল, পরম সহিষ্ণু। উনার নেচারই আমরা এটা পেয়েছি। উনি যে যাদেরকে উনি পলিটিক্যাল ভাবে মিশেছে, যাদের সঙ্গে আমরা দেখেছি যে উনি যখন ওই ফিরে আসলেন স্বাধীন বাংলাদেশে এসে, কিন্তু তার বন্ধু বান্ধব যারা ছিলেন মুসলিম লীগ করতেন, কেউ অন্য দল করতেন, তাদের খোঁজ দিয়েছে। এটাই হলো পরম সহিষ্ণুতার একটা বড় উদাহরণ। এটা আমরা হারিয়ে ফেলেছি, হারিয়ে ফেলেছি। আমরা মুখে মুখে যতই বলি না কেন, আমাদের ধৈর্য এবং সহিষ্ণুতা একদম 0 লেভেলে চলে এসছে। সুতরাং এইখানে আমরা যে কথাই বলি আসলে এইটা আমরা আমাদের মাঝে এখনো আমরা তৈরি করতে পারিনি। এখন ধরেন প্রত্যেক দিন কথাবার্তা হচ্ছে, রাজনৈতিক অঙ্গনে কথা হচ্ছে, এবং যারা রাজনীতি করেন তাদের অঙ্গনে কথা হচ্ছে, কিন্তু যে বাক্যগুলা তারা প্রয়োগ করে, যেভাবে কথা বলেন, সেইখানে এই পরম সহিষ্ণুতা এখন আমরা দেখতে পাই না। আর আপনি বলেছেন যে আমাদের পার্লামেন্টে আমরা কি ভূমিকা পালন করি। আমার কথা আমি বলতে পারি, পার্লামেন্টে সবসময় আমরা গঠনমূলক আলোচনা করি। সরকারের তো ভালো কাজ আছে, অনেক ভালো কাজ আছে, এবং ব্যর্থতাও আছে। সরকারের বিরুদ্ধে করাপশন আছে, সরকারের মধ্যে আপনার এই আইন শৃঙ্খলা বাহিনী বলেন, সুশাসনের অভাব আছে, এগুলো আমরা কিন্তু তুলে ধরি। পাশাপাশি সরকারের যে আপনার অগ্রগতি আছে সেটাও আমরা তুলে ধরি। আর কথা হলো যে আমাদের এই জাতীয় পার্টির নেচারটাই একটা এই টাইপের, যে আমরা ইলেকশন করেছি, প্রত্যেকটা ইলেকশনে প্রত্যেক পার্টি কিন্তু জেতার জন্যই করে। আমরা গতবার যে ইলেকশন করেছি, যেটা মহাজোটের বাইরে এসে আমরা ইলেকশন করেছি, করার পর আমরা আমাদেরকে এখন যেহেতু আমরা আসন সংখ্যা 151 পাই নাই, সুতরাং আমাদেরকে বিরোধী দলে যেতে হয়েছে। এবং বিরোধী দলের জন্য আমাদের মতো দল কিংবা বিএনপির মতো দল, কিন্তু আওয়ামী লীগের মতো দল, এরা কিন্তু কেউ প্রস্তুত থাকে না, হঠাৎ করে তারা বিরোধী দলে যেতে হয়। আর আমাদের পাশের রাষ্ট্র ভারতে আমরা দেখেছি যে তারা কিছু কিছু বিরোধী দল আছে যারা কোনোদিনই জানে যে পাওয়ারে যেতে পারবে না, কিন্তু তারপরেও তাদের ওখান থেকে পার্লামেন্ট মেম্বার হয়, এবং তাদের একটা চরিত্র গঠন হয়ে যায় যে বিরোধী দলের ভূমিকা কিভাবে পালন করবে। আমাদের এখানে একটা প্র্যাকটিস হচ্ছে। আগে আমরা দেখেছি যখন 9 পার্লামেন্ট 8 পার্লামেন্টে দেখেছি বিরোধী দলের ভূমিকা একদম জ্বালাও পোড়াও যেভাবে রাস্তায় ছিল, সেরকমই পার্লামেন্টের ভিতরেও ছিল। সেইটাকে আমি বলবো যে আমরা কিছুটা কন্ট্রোলে আনতে পেরেছি। সেইখানে আমরা এখন আর ওইরকম চরিত্র হননও কেউ বক্তৃতা দেয় না, ওরকম ফাইল ছোড়াছড়ি হয় না। এই জায়গাটাতে আমরা অনেকটা এগিয়ে এসেছি। আর কথা হলো যেটা আপনি বললেন, যে আমি বলি যে ধৈর্য কিন্তু আমাদের ইসলাম ধর্ম আছে, যে ধৈর্যশীল ব্যক্তি সে আসলে পরে জিতে যায় জিনিসটা।
এবং পাওয়ার। জনাব ফখরুল ইমাম, আপনাকে এ পর্যায়ে থামাতে হচ্ছে, আমার একটা নিয়মমাফিক বিরতি নিব, কিন্তু তার আগে একটি প্রশ্ন করে রেখে যেতে চাই আপনাকে। সেটি হচ্ছে যে আপনি বলছিলেন যে আপনারা গঠনমূলক সমালোচনা করছেন, সংসদে হয়তো সেরকম প্রথাগতভাবে বিরোধী দল বলতে যেই ফাইল ছোড়াছুরি বা যে ধরনের রাজপথে সহিংসতা সেটি আপনারা করছেন না, আমাদেরও সেটি কাম্য নয়। কিন্তু যেই প্রক্রিয়ায় আপনারা সরকারের সমালোচনা করছেন কিংবা দুর্নীতির কথা বা অন্যান্য অসঙ্গতি তুলে ধরছেন, তাতে কি আপনার কাছে মনে হয় কিনা যে আখেরে সেটি খুব ফলদায়ক হচ্ছে বা ফলপ্রসূ হচ্ছে, তাতে কোনো ইতিবাচক পরিবর্তন আসছে? আপনি গণতান্ত্রিক ব্যবস্থা বর্তমানে কেমন সেই বিষয়টি, গণতান্ত্রিক পরিস্থিতি নিয়ে যেমন বলছিলেন, নির্বাচনী ব্যবস্থা সেটির কথা বলছিলেন, সে বিষয়ে হয়তো বিশদ বলবেন, কিন্তু পাশাপাশি আরেকটি বিষয় অসীম কুমার উকিল বলছিলেন যে রাজনীতিবিদদের শিষ্টাচার বহির্ভূত যে বক্তব্য, সেগুলোর কারণেও এই যে পরমত সহিষ্ণুতা আমরা যে জায়গাটি চাচ্ছি সেই প্রত্যাশা ব্যাহত হচ্ছে, সেই জায়গাটিও যদি একটু আলোকপাত করেন। দেখুন, আমরা তো দুজনই কথা বলছি, জি। তো কথা তো মানুষ বলে, কথায় গান হয়, কথায় কবিতা আবৃত্তি হয়, সবই তো হয়, তাই না? কথা থেকে যখন ভেনম মানে একেবারে একটা বাজে জিনিস উদ্গীরণ হয়, তখন সেটা তো আসলে মানে প্রত্যাশিত নয় বটে, এবার আমি তো মনে করি না যেগুলো মানুষ গ্রহণ করে, আই ডোন্ট থিঙ্ক। তো কথার মধ্যে তো মানে ইয়ে থাকতেই হবে, শালীনতা থাকতে হবে কথার মধ্যে, কারণ মনে রাখতে হবে যে যারা পলিটিশিয়ান, যারা পলিটিক্স করেন বা রাজনৈতিক কর্মী থেকে তো নেতা যাই হোক না কেন, সেটা তো তাদের প্রতিটি বিষয় মানুষ তাদেরকে এত মানে সার্চ লাইটের মধ্যে তাদেরকে রাখে, তারা কেমনে হাঁটছেন, কি খাচ্ছেন, কি চলছেন, কি পোশাক পরেছেন। ইচ্ছা করলে অসীম কুমার উকিল আর আমি তো দুজনে দেখি যে আজকাল কি ইয়াং ছেলেরা বা আমেরিকা বয়স্করাও আপনাকে হাফ প্যান্ট টাইপের কি একটা পরে, 3/4 পরে। তো এখন কি আমরা ইচ্ছা করলে কি 3/4 পড়তে পারবো না? এখন কথা হচ্ছে যে এটা আমার একটা হচ্ছে আমাদের কালচার অ্যাডজাস্ট করবে না, আর পলিটিক্স করি বলে জনগণের আমাদের কাছে এক ধরনের, আমাদের দেশের সংস্কৃতি অনুযায়ী এক ধরনের প্রত্যাশা আমাদের কাছে থাকে এবং ওইটা আমাদের মাইন্ডসেটে থাকা উচিত। তো সুতরাং একজন পলিটিক্যাল লিডার তার বিহেভিয়ার কেমন হবে, তিনি কোন ভাষায় কথা বলবেন, মানুষ তাকে ক্লাউন মনে করে কি না সেটাও বুঝতে হবে যে মানে তার অডিয়েন্স তার নিজের দলের লোক হোক এবং অন্য দলের লোক হোক না কেন, তার একটা সার্বজনীন গ্রহণযোগ্যতা থাকতে পারে। আমাদের সমালোচনা থাকবে পারস্পরিক, ফাইন, বাট সেটা তো একটা সুন্দর শব্দ, সুন্দর ভাষায়, সুন্দরভাবে প্রেজেন্টেশন হতেই পারে, হয় না? মানে উনি মানে ফখরুল ইমাম ভাই যেটা বললেন যে পার্লামেন্টে তারা এটা অনেকটা টেম ডাউন করেছেন, মানে উনি ওনার শব্দটা হচ্ছে কন্ট্রোল করেছেন। তো আমি যেটা বলতে চাই, জাপানের পার্লামেন্টে কিন্তু আমি মানে কুস্তিও দেখেছি, মানে একেবারে এমপিদেরকে পাজা করে তুলে নিয়ে ইয়ে করে কিলাকিলি হয়, ইন্ডিয়াতে হয়, হ্যাঁ, কিন্তু তারপর তো সেখানে ডেমোক্রেসি এক্সিস্ট করে, বা ওই পর্যন্ত ওখানেই শেষ, ফাইল ছড়াছড়ি হয়, হতে পারে ওইখানেই শেষ। ডেমোক্রেসির কালচারটা ইজ এ ডিফারেন্ট। এটা প্রধানত যেটা হবে সেটা হচ্ছে কি যে রাষ্ট্র, লেজিসলেশন অ্যান্ড স্টেট ল এনফোর্সিং এজেন্সিজ, এই জিনিসগুলো ইনক্লুডিং ইলেকশন কমিশন, বিচার বিভাগ, প্রতিটি অর্গানকে সেপারেটলি, ইন্ডিপেন্ডেন্টলি, এফেক্টিভলি ফাংশন করতে দিতে হবে। এবং যারা দিতে হবে শুধু না, যারা করবেন তাদের সেই ব্যক্তিত্ব, আত্মমর্যাদাবোধ, সেই স্বকীয়তা থাকতে হবে। এখন একজন মানে আমি যদি এইভাবেই বলি, মানে আমার কাছে এটা বিষয়টা ভালো লাগেনি, কারণ আমি ছোটোবেলা থেকে যেভাবে শুনে এসেছি, আগের দিনে নাকি জাজেসরা কোনো মিলাদেও যেতেন না, যারা বিচার বিভাগে যারা বিচারক ছিলেন তারা নাকি কোনো সামাজিক অনুষ্ঠান যেতেন না। তখন তো আমি অনেক ছোট, শহরতলিতে থাকতো, শহর থেকে দূরে। হ্যাঁ, এক্স্যাক্টলি, অসীম খুব রাইটলি একটা এক্সাম্পল দিয়েছেন যে শহরে থাকতেন, কিন্তু বিষয়টা হচ্ছে শহরতলি থাকতেন। আমি যখন দেখলাম যে আমাদের দেশের বিচার বিভাগের লোক লাইক পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, এই যে জাজ সাহেবরা পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, তারা ব্যানার হাতে নিয়ে রাজপথে দাঁড়িয়েছেন, কার বিচার চাচ্ছেন, কিসের বিচার? আর বিচার করার দায়িত্বে তো আপনি আছেন। কেউ যদি অফেন্স করে আইন অনুযায়ী আপনি নির্মোহভাবে তাকে সাজা দেন, নির্মোহভাবে বিচার করেন। আপনি যদি নিজেই যদি বিচার প্রার্থী হয়ে যান ব্যানার টাঙিয়ে, তো যারা বিচার প্রার্থী তারা যাবে কোন আদালতে, তারা কোথায় যাবে? এই যে 50 years অফ ইন্ডিপেন্ডেন্স, এটা কত ক্ষয়িষ্ণু একটা ছোট ঘটনার বললাম। ইদানিং কথায় মানুষের মানে যারা ক্ষমতায় থাকেন তাদের ভাবমূর্তি সংকট হয়ে যায়, বলে ভাবমূর্তি আঘাত করেছে। আজকে দেখলাম যে ঢাকা দক্ষিণে মেয়র সাহেবের পক্ষে ওখানকার ডিএসসিসির
পিয়ারো যিনি তিনি একটা স্টেটমেন্ট পাঠিয়েছেন যে ভাবমূর্তি, প্রথম আলোতে নাকি নিউজটাকে ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন। এই ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে দেখবেন যে কালকে পটিয়া, কালকে হয়তো দেখা গেলো লেবুখালী বা আরেক জায়গা থেকে দেখা গেলো অতি উৎসাহী কিছু লোকজন মামলাও করে বসবে, কারণ ভাবমূর্তি ক্ষতি। যার নিজের ভাব নাই তার মূর্তি ভাঙে কেমনে? ভাবমূর্তিটা আবার কিসের? আরে আমার ইজ্জত গেলে তো আমি করব, আমার পক্ষে তো কলিমুদ্দিন সলিমুদ্দিনের তো করার কথা না। মানহানির মামলা করে রাষ্ট্র অনুমোদন লাগে, ষষ্ঠ মতো অনুমোদন লাগে। এখন দেখছি আমরা ইন্ডিভিজুয়ালি যখন তখন যত তত মামলা মোকদ্দমা হচ্ছে, রাষ্ট্রদ্রোহ মামলা হচ্ছে, হয়রানি হচ্ছে। আর ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট তো আছে। এই 50 বছরের এই স্বাধীনতা উদযাপনের এই বিশেষ ক্ষণে, বিশেষ সময় আমি মনে করি যে আওয়ামী লীগ যখন ক্ষমতা, জননিরাপত্তা আইন একটা ছিল না, সে জননিরাপত্তা আইনটা আলটিমেটলি কিন্তু রিপিল হয়েছে, এটা নাই কিন্তু এখন প্রবাবলি, আমি যতদূর জানি, মানে হি নোজ বেটার। বিশেষ ক্ষমতা আইনটা না, জননিরাপত্তা নাকি একটা আইন ছিল, মাঝখানে একটা আইন ছিল, পরবর্তী আওয়ামী লীগ করেছিল, সেটা অনেক সমালোচনা, পরবর্তী একটা রিপিল করেছেন, অথবা একটা কার্যকারিতা নাই সোফার আইনও। কেন আমি তো জীবনে পার্লামেন্টে যাওয়ার আমার সৌভাগ্য হয় নাই। আচ্ছা, তো এখন যেটা আপনার মানে বলতে চাচ্ছিলাম যে আমাদের এই এখন এই 50 বছর আমাদের কিছু প্লেজেস, আমাদের কিছু ওয়াদা, কিছু অঙ্গীকার রাষ্ট্রের কাছে, জনগণের কাছে থাকা দরকার। এই রাষ্ট্রটাকে আবার নির্মাণ তো হয়েছে, বিনির্মাণ করতে হবে রাষ্ট্রটাকে, অর্থাৎ রাষ্ট্রটাকে আরো যাতে টেকসই সাস্টেনেবল অবস্থায় যেতে পারে। সেজন্য কি করণীয় সেটা আমি শুনবো আপনার কাছে। আমি একটু শুনে আসি। জনাব ওয়াসিম কুমার উকিল, আপনি শুনছিলেন সরকারের নিঃসন্দেহে দায়িত্ব রয়েছে আমরা বলছি, কিন্তু পাশাপাশি আপনি যেমন আন্দোলনের কথা বললেন, কিছু বিষোদ্গারের কথা বললেন, শিষ্টাচার বহির্ভূত কথাবার্তার কথা বললেন, পাশাপাশি আমরা দেখেছি বিএনপির আন্দোলনের ক্ষেত্রে এই অতি সম্প্রতিও হয়তো কোথাও বাস বন্ধ করে দিয়েছে, কোথাও ফেরি বন্ধ করে দিয়েছে। এই যে আমরা বলি গণতন্ত্র, মানে মিটিং হবে, মিটিংকে যাতে জনগণ যেতে না পারে। হ্যাঁ, যদি এরকম হয়, আমরা বলি গণতন্ত্রের ক্ষেত্রে সরকার এবং বিরোধী দলকে একটি মুক্ত বিহঙ্গের সাথে যদি তুলনা করি, বিহঙ্গের একটি ডানা যদি ভাঙা থাকে তাহলে তো সে উঠতে পারে না। সেই জায়গায় তাকে কার্যকর করার বা স্পেস দেওয়ার, যে ভেন্টিলেশনের কথা বললেন বা ভেন্টিলেটরের কথা বললেন, সেই সব সুযোগ দেওয়ার ক্ষেত্রে সরকারের ভূমিকা কীরকম থাকা উচিত বলে মনে করেন? না, সরকারের ভূমিকা তো মূল ভূমিকাই থাকবে, প্রধান ভূমিকা। সরকারি দল কোনো অর্থেই কোনো বিষয়ের দায়িত্ব এড়ানোর কোনো বিষয় নাই। এই যে সেন্টেন্সটা ব্যবহার করছেন পরমত সহিষ্ণুতা, এই যে উনি বলতেছেন গণতন্ত্রের বিভিন্ন সেক্টরগুলি, আসলে তো এই পরমত সহিষ্ণুতাই গণতন্ত্রের প্রধান নিয়ামক শক্তি। যত পরমত সহিষ্ণুতা বাড়বে আমার গণতন্ত্রের ভিত্তিগুলো তত শক্তি, হ্যাঁ তত। এটা সাংঘাতিক গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যেদিকেই আমরা যাওয়া আসা করি না কেন, ধরেন আজকের দিনেও এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে ঘিরে কিছু কথাবার্তা হয়েছে, বিএনপি মহাসচিবও কথাবার্তা বলেছেন, এবং এই বলাটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু তা না, কিন্তু তারপরে করণীয়টা কি? ধরেন আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করছি, আমরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন করছি। আমরা পালনটা করছি কিন্তু বছরব্যাপী। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীও আমাদের এই সময়ে 17 মার্চ থেকে 26শে মার্চ আমরা স্পেশালি কয়টা দিনে এই বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে, এবং সেখানে রাষ্ট্রীয় অতিথিরা আসবেন, বিভিন্ন দেশের সরকার প্রধান, রাষ্ট্রপ্রধানরা আসবেন। ফলে সামগ্রিক বিবেচনায় কিছু হয়তো প্রিকশনারি মেজর নেওয়া হয়েছে, এটা নিয়ে সমালোচনাও থাকবে। কিন্তু আমি যে কথাটা বলতে চাই, এই 26শে মার্চের অনুষ্ঠান আমরা অনেক সময় করি না, যে 26শে মার্চের আলোচনা 27শে মার্চ করি, বা আগের দিন করি, ওই দিন অন্য অনেক প্রোগ্রাম থাকে। বা যখন আমরা এলাকায় বলে যে আপনি আসবেন না, আপনি এমপি, যে আসবো, ন্যাশনাল প্রোগ্রামটা করে 26 তারিখ, 27 তারিখ বা 28 তারিখ এলাকায় প্রোগ্রামটা করবো। এই প্রোগ্রামগুলি করার সুযোগ আছে। 17 মার্চ না করলো, 26শে মার্চ স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী বছরব্যাপীও তো বিএনপিও ওই কর্মসূচিগুলি গ্রহণ করতে পারে। এক্ষেত্রে তো কোনো সেটা যদি করতে পারি তাহলে সারা দেশব্যাপী তো আমরা জায়গাগুলো তৈরি হয়ে যায়। মানে এটা এই দিনে সরকারের দিক থেকে কিছু পদক্ষেপ নিতে হয়েছে। কেন নিতে হয়েছে এই আলাপে গেলাম না, পরমত সহিষ্ণুতার জায়গাটুকু তো থাকে। মানে খুব স্বাভাবিকভাবেই আপনার এই জিনিসগুলি তো অস্বীকার করার উপায় নাই। ভারতের রাষ্ট্রপতি, আমাদের পরম বন্ধু সর্বজন শ্রদ্ধেয় প্রণব মুখার্জি এদেশে আসছিলেন, সেদিনও তো এখানে হরতাল ডাকা হয়েছিল। হোটেল সোনারগাঁয়ে ছিলেন, সোনারগাঁয়ের হোটেলের চারিদিকে বেশ ককটেলের বিস্ফোরণ ঘটনা হয়েছিল।
এরকম কিছু বিষয় তো আছে যেগুলিকে মাথায় রেখে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কিছু পদক্ষেপ নিতে হয়, তো সেই কারণেই এরকম পদক্ষেপগুলি নিয়েছে। কিন্তু অপশনগুলি তো থেকে যাচ্ছে, প্রোগ্রাম আমরা সারা বছর করতে পারছি, সেই জায়গাগুলি তো আইজিপি একটা অ্যাপিল করেছেন যে 10 ডেজের প্রোগ্রাম বিরোধী দলকে, টোন অফ অ্যাপিলটা আমার কাছে ভালো লেগেছে, যে মানে আপনারা এটা মানে একটা অনুরোধ করেছেন এবং নগরবাসীকেও বলেছেন তাদের চলাচল সীমিত করার জন্য, সেটিও সেই জায়গাগুলি সবকিছুই আসলে পারস্পরিক শ্রদ্ধাবোধের জায়গাটা তৈরি করার জন্যই বলা হয়েছে। এবং এই যে পরমত সহিষ্ণুতার ধর্মেরও বাণী, যেটা ধরেন হিন্দু ধর্মে এবং বৌদ্ধ ধর্মে তো আছে অহিংসা পরম ধর্ম, না আপনার ইসলাম ধর্মেও আল্লাহর 99টি নামের মধ্যে একটি নাম আছে আল হালিম, যার অর্থ হলো সহিষ্ণুতা। এটা সকল ধর্ম বর্ণ নির্বিশেষে। এবং এই যে দার্শনিক ভলতিয়ারের একটা কথা আছে আর কি, যে আমি তোমার সাথে যে কোনো ব্যাপারে দ্বিমত পোষণ করতে পারি, বাট তোমার মত প্রকাশের জন্য আমি জীবন উৎসর্গ করতে পারি। সেই জায়গাগুলিকে মিলেই আমাদের হয়েছে। কিন্তু এটা স্বীকার করতে হবে যে কিছু তো বাজে ঘটনা ঘটছে, কিছু বাজে সময় আমরা অতিক্রম করেছি, যে কারণে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর প্রাক্কালে আমরা এই গণতান্ত্রিক কাঠামোগুলিকে আরও শক্তিশালী ভিত্তির উপর দাঁড় করানোর জন্য, সেটা বিচার বিভাগ বলি, নির্বাহী বিভাগ বলি, নির্বাচন কমিশন বলে, সকল ক্ষেত্রে জায়গাগুলিকে আমরা আরো শক্তিশালী করতে চাই, যুগোপযোগী করতে চাই। কারণ কেন করতে চাই? কারণ কিছু অনিয়ম হয়েছে, তো আমি আসবো, সে দায় আমাদের সকলের। আমি ফখরুল ইমাম সাহেবের কাছে যাব। জনাব ফখরুল ইমাম এমপি, আপনি শুনছিলেন, সামগ্রিক বিষয়ে বলবেন এবং যে প্রক্রিয়ায় আপনারা সমালোচনা করছেন বা বিরোধিতা করছেন, তাতে করে যে সমস্যা থেকে যায় এক্সিস্টিং, সেটির সমাধান সম্ভব কিনা। ধন্যবাদ আপনাকে। এই দুইজন আলোচকের আলোচনা আপনি শুনেছেন নিশ্চয়ই। এখন এই যে 17 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত কোনো জনসভা করতে পারবেন না, এই এপিলটা আমাদের ডক্টর রিপনের কাছে খুব ভালো লেগেছে। এটি পরম সহিষ্ণুতার একটা উদাহরণ। কিন্তু উনার সেক্রেটারি জেনারেল ভালো লাগে না, উনি বলছে যে এটা আমরা মানি না, মানবো না, একদম স্পষ্ট। সুতরাং ব্যক্তি পর্যায়ে ভালো, রাইট, ব্যক্তি পর্যায়ে জিনিসটা উপলব্ধিটা বাড়ে, তাহলে রাজনৈতিক অঙ্গনে উপলব্ধিটা আসবে। আর রইল আমাদের কথা, আমরা ভূমিকা যে পালন করছি, দেখেন আমরা সরকারে ছিলাম 9 বছর। সরকারের যখন আমাদের সরকার পদত্যাগ করলো, পদত্যাগ করার পরে আমরা একটা সাংঘাতিক অসুবিধার মধ্যে পড়লাম। মানে সে আমাদেরকে প্ল্যাটফর্ম ঠিক মতো দেওয়া হলো না। যাই হোক, সেগুলো আপনারা জানেন যে আমরা 35টা সিট তখন পেয়েছিলাম, এবং হোসেন মোহাম্মদ এরশাদ এই আজ পর্যন্ত এরকম কোনো রেকর্ড নাই যে প্রেসিডেন্ট থেকে এসে একদম ডাইরেক্টলি সংসদ সদস্য হয়ে গেল। এটা তো পরম সহিষ্ণুতার একটা জায়গা ছিল। উনি, আপনারা সবাই জানেন এখানে এই যে পার্টির যারা ছিল, খুব কম লোকই আছে যারা একই জীবনে প্রেসিডেন্ট ছিল, প্রেসিডেন্ট হওয়ার পরে আবার সংসদ সদস্য হয়েছে। ওনার দলের লোকরা হয়েছে, কিন্তু সেই ব্যক্তি হয়েছে কিনা আমার জানা নাই। যাই হোক, এইখানে আমাদের যে লিডার, উনি পরম সহিষ্ণুতা দেখিয়েছেন। উনি 5টা ইয়েতে আপনার কনস্টিটিউশনে দাঁড়িয়েছিলেন, 5টাতেই জিতেছেন। তারপর উনার যখন ক্যান্সেল করা হলো, তখন সেইবার ইলেকশন কিন্তু হয় না, পিছিয়ে গেছে। সুতরাং এই জায়গাটা যদি আমরা দেখি, তার পরম খুব দরকার আছে। ডক্টর রিপন বললেন যে মারামারি হয়, মারামারিটা তো ভালো জিনিস নয়। যেমন ক্যাপিটল আমেরিকাতে যেটা হলো, ক্যাপিটলে আপনার আমরা আক্রমণ করে ফেললাম। এটা কি গণতন্ত্রের যেটা হচ্ছে সেটা হলো বহিরাগত আক্রমণ করতে পারবো? ডিফারেন্ট ইস্যু। পৃথিবীর কোথাও এই জিনিসটা এগ্রি করবে না যে ক্যাপিটালের মধ্যে যে ঘটনাটা ট্রাম্প, না জনাব রিপনও কিন্তু সেটি এগ্রি করেননি। না আমি বলেছি যে আপনি যে উদাহরণটা টানলেন সেটা কিন্তু বহিরাগত দুষ্কৃতিকারীরা আমেরিকার ওখানকার মানে পার্লামেন্টে, ওখানকার কংগ্রেস রিপ্রেজেন্টেটিভ অফিসে তারা হামলা করেছে। কিন্তু আমি যেটা বলেছি, যেটা জাপান, ইন্ডিয়া, যে দেশগুলোর উদাহরণ টেনেছি, তারা কিন্তু আপনার পার্লামেন্টের অভ্যন্তরে, সেখানে পার্লামেন্টারিয়ানরাই, পার্লামেন্ট মেম্বারসরা তারা নিজেরা করেছে। আমাদের এখানেও তো করেছে, এবং তাতে ডেমোক্রেসি শ্যাটার্ড হয় নাই, ডেমোক্রেসি ব্যাহত হয় নাই। এবং জাপান অর্থনৈতিকভাবে গণতান্ত্রিকভাবে অনেক বড় দেশ, তাদের প্রধানমন্ত্রী নির্বাচন ঘন হয়, কিন্তু কোনো বিবাদ বিসম্বাদ নাই, তাই না? এবং মেয়াদের আগেও হয়। হ্যাঁ, সুতরাং ওটা বড় সমস্যা না। বড় সমস্যা হচ্ছে যে
আসলে যে এই যে মানে পলিটিক্যাল পার্টিগুলোকে আপনার ইয়ে করা, মানে যখন যে ক্ষমতা থাকবে যদি থাকে, যেটাকে নিয়ন্ত্রণ করা, ধ্বংস করে দেওয়া, ইয়ে করা, এই নির্মূলের রাজনীতি যেটা, এই সেই জায়গা থেকে রাজনীতিটা বেরিয়ে আসতে হবে। একেবারে ঠিক না। এখানে আমি বলি, আমি তো সময়ই পাচ্ছি না। জি, এখানে না, ব্যাপার হলো, আপনি যারা সরকারে থাকেন তাদেরকে দেখবেন যে 2/3 মেজরিটি নিয়ে থাকে। সরকার যদি সিম্পল মেজরিটিতে হলো, মনে করেন 51 কি 50% কি 55 কি 45% হতো, তাহলে বিরোধী দলের শক্তিশালী হওয়ার একটা সুযোগ ছিল। এখানে কোনো সুযোগ নাই। এখনো 2/3 মেজরিটি নিয়ে সরকার বসে আছে। শুধু এই সরকার, যারা এখানে সরকারে কাজ করেন সবসময় 2/3 মেজরিটি। আমাদেরও একসময় ছিল 2/3 মেজরিটি নিয়ে সরকারে আসার পরে বিরোধী দলের কার্যক্ষমতা ওইখানে অতটা বেশি হয় না। যেমন ধরেন ইন্ডিয়াতে অল্প কিছু সংখ্যক আপনার পার্লামেন্ট মেম্বার্সরা বাধা দিলে একটা বিল তারা ওই পাস না করাতে পারে। এই যে পরম সহিষ্ণুতার জায়গাটা, আমাদের এখানে একটা ঘটনাও ঘটে নাই যে আমাদের এখানে বিরোধিতার ফলে সরকার কোনো বিল পাস করে, এরকম ঘটনা ঘটে নাই। এরকম ঘটনা উচিত ছিল, কারণ এখানে অনেক বিল আমরা পাস করছি যার জন্য আমরা একমত ছিলাম না, যেটা জননিরাপত্তা আইন, এটা নিয়ে অনেক তর্ক হয়েছে। তারপরে এরকম কিছু বিল আছে যেগুলো আমরা কালা কানুন বলে থাকি। সেই বিলগুলা কিন্তু কোনো সময় আমরা তুলতেও পারি না, এবং তুললেও সেটা কণ্ঠভোটে হারিয়ে যায়। সুতরাং যতক্ষণ পর্যন্ত আপনি নিজে পরম সহিষ্ণুতা দেখানোর জায়গাটা হলো, যার কাছে শক্তি আছে সেই আগে দেখাবো। এখন সরকার যদি এই জিনিসটা, যেমন ধরেন একটা কথা মনে পড়ে গেল, আমাদের বঙ্গবন্ধু একবার কথায় বলেছিলেন যে আমি সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও কোনো পার্লামেন্ট মেম্বার যদি সঠিক কথা বলে আমি তা মেনে নিই, সে যদি সংখ্যায় একজনও হয় তাহলে একজনও হয় আমি মেনে নিই। এখন তো সেটা নাই। সুতরাং পরম সহিষ্ণুতা যে জিনিসটা আমরা আলাপ করছি, এটা আলাপের মধ্যেই সীমাবদ্ধ না থেকে আমরা যদি নিজেরা প্র্যাকটিস করি, আমাদের লাইফে শুধু না, আমাদের সামাজিক অবস্থানে এবং রাজনৈতিক অঙ্গনে, তাহলে হয়তো ইতিবাচক পরিবর্তন আসবে। আমি আসবো আপনার কাছে। একটি তো হচ্ছে প্রতিপক্ষের যে মতের প্রতি আমাদের সম্মান রাখবার বিষয় সেটি, কিন্তু ইদানিংকালে আমরা যেটি দেখতে পাচ্ছি, পরমত সহিষ্ণুতা দলের অভ্যন্তরেও যেন খুব একটা থাকছে না, এবং বারংবারই সেগুলো দলের ভেতর একটা অস্বস্তি তৈরি করছে। কি শাসক দল বলি, কি ক্ষমতাসীন ক্ষমতাকামী যারাই হোক, প্রত্যেকের মধ্যেই কম বেশি হচ্ছে। আপনাদের ভেতরও সাম্প্রতিক সময়ে কিছু ঘটনা ঘটেছে। সার্বিকভাবে সেই ঘটনাটি কেন ঘটছে? আমি বলি যে এটা দলের এটা সৌন্দর্য আছে। দলের মধ্যে এগুলি থাকবে না, তাহলে দলটা কেন পছন্দ মিলায়া এই কথাগুলি হচ্ছে। আমরা কিন্তু ঘুরে ফিরে এই আওয়ামী লীগ, বিএনপি আর জাতীয় পার্টির মধ্যে আলোচনাটা সীমাবদ্ধ রাখছি। আমাদের পরমত সহিষ্ণুতার মধ্যে দিয়ে কিন্তু প্রবলেমটা সলভ হচ্ছে না, সেটেল হচ্ছে না। ধরেন দুটো টেলিফোন নিয়েছেন, রিসিভ করেছে নাকি, ওদের টোনগুলি দেখেছেন কীরকম। তো সেখানে তাদেরকেও এগিয়ে আসতে হবে সকল পর্যায়ে, সবাইকেই এই ক্ষেত্রে ভূমিকা রাখতে হবে। যারা স্টেক হোল্ডার তারা, যেমন আমরা বলবো ঠিক তেমনি আমলাতন্ত্রেরও এখানে একটা ভূমিকা আছে, যারা সংগঠক বিভিন্ন পর্যায়ের তাদেরও ভূমিকা আছে, পেশাজীবীদেরও এখানে প্রচুর ভূমিকা আছে। পরে বিভিন্ন সংস্থাগুলি আছে, সংস্থা প্রদানের সংস্থার ভূমিকা আছে, জবাবদিহিতার বিষয়ে। জনাব অসীম কুমার উকিল, আমি একটি বিষয় একটু বলি। আপনি যেহেতু পেশাজীবীদের কথা বলছেন বা নাগরিক সমাজের কথা বলছেন, আমাদের একটি আক্ষেপ বিভিন্ন সময়ই থাকে যে এই এখনকার সময়ে একটা নাগরিক সমাজও সেই অর্থে গড়ে ওঠেনি, এবং সেই ব্যাপারে বলা হয়ে থাকে এটি কেবলমাত্র যে নাগরিক সমাজের আমরা দোষ দিব, তখনও রাজনৈতিক দলগুলোর বা রাজনৈতিক নেতাদের ওপরই সেই দায়টি যেন বর্তে, যে তাদের বলা হয় যে নাগরিক সমাজ যদি নিউট্রালিও কোনো মত প্রকাশ করতে চায়, সেখানেও যার পক্ষে যায় তিনি হয়তো সেটিকে লুফে নেন, কিন্তু যার বিপক্ষে যায় তিনি হয়তো তখন তাকে একটি রাজনৈতিক রং লাগিয়ে দেন। তাতে করে এই ক্রমাগত এই অভ্যাস তৈরি হওয়ার কারণে একটা সুশীল সমাজ বা রাজনৈতিক সমাজ, নাগরিক সমাজ যেটি আমরা বলি, সেটি দেশে গড়ে উঠছে না সেইভাবে। সেটিকে কীভাবে দেখছেন? আমরা ওই যে 90 আন্দোলন করেছিলাম, ডক্টর আসাদুজ্জামান রিপনরা যে আন্দোলন শুরু করেছিল 90, আমরা সেই আন্দোলনের সমাপ্তি কাটিয়েছি। আমাদের এই আন্দোলনের অন্যতম চালিকা শক্তি ছিল সম্মিলিত সাংস্কৃতিক জোট, সুপ্রিম কোর্ট, আইনজীবী সমিতি, সাংবাদিক সমিতি। আমরা অপরাজয় বাংলার পাদদেশে দাঁড়িয়েছি, তখন খবর এসেছে প্রেস ক্লাবের সম্মিলিত সাংস্কৃতিক জোট এসেছে, হাইকোর্টের সামনে আইনজীবীরা দাঁড়িয়েছে, আপনার চিকিৎসকরা দাঁড়িয়েছে শাহবাগের মোড়ে, প্রকৌশলীরা দাঁড়াইছে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সামনে, সাংবাদিকরা প্রেস ক্লাবের সামনে।
এই সব কিছু মিলেই এগিয়েছে। জবাবটা কথাটা ঘুরিয়ে বলি একটু। আমরা 5টা বিশ্ববিদ্যালয় যখন ছিল তখন 5টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নাম আমাদের মুখস্থ ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় হোক আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এখন সরকারি বিশ্ববিদ্যালয় 50টা, বেসরকারি বিশ্ববিদ্যালয় 100টা। স্ট্যাটিস্টিক্সে গেলাম না, কিন্তু হঠাৎ করে যদি কেউ কোনো ভাইবা জিজ্ঞেস করা হয় যে বাংলাদেশের 5টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নাম বলুন তো, একটা ছেলে মাস্টার ডিগ্রি পাস করে গিয়েছে, এটা বলা খুব কঠিন। কথাটা আমি বলতে চাচ্ছি যে উপাচার্য হওয়ার মতো পণ্ডিত ব্যক্তির সংখ্যাও অনেক কমে গেছে। সামাজিক সামগ্রিক অবক্ষয়ের মধ্যে দাঁড়িয়েও এই যে নাগরিক সমাজের যে বিবৃতি, ওই যে 10 জন 20 জন 30 জন 40 জন একটা বিবৃতি দিচ্ছে, মানে নাগরিক সমাজের বিবৃতি নিয়ে দ্বিমত নেই, কিন্তু নাগরিক সমাজের যে তালিকাটা, সেই তালিকাটাতে উনি দেশের বিশিষ্ট নাগরিক হিসাবে বিবৃতি দেওয়ার সক্ষমতা অর্জন করেছেন কিনা, আলোচনাটা কিন্তু সেই ক্ষেত্রে, অন্য কিছু না। এখনও সমাজের এই জায়গাগুলি বিরাজ করে, মানুষ সুশীল সমাজের কথা শুনতে চায়, বিশিষ্ট নাগরিক যারা তাদের কথা শুনে, সাধারণ মানুষদের ভক্ত, কিন্তু ওই তালিকাটা নিয়ে অনেক প্রশ্ন আছে। মানে দীর্ঘ পথ পরিক্রমায় কেউ স্বাতন্ত্র বৈশিষ্ট্য নিয়ে তার লিখনীতে বা তার বক্তৃতায় সাধারণ মানুষকে প্রভাবিত করে নিজের ইমেজ বৃদ্ধি করেছে, সেই মানুষের সংখ্যাটাও কমে গেছে। এবং এটা কিন্তু ওই যে ওভারঅল পলিসি পরামত সহিষ্ণুতা বলতেছি, এটা সামগ্রিকভাবে রাজনীতির যে কালচার, এই কালচারেরই পার্ট এটা। এবং এটা বিশ্বাস করি আমরা যখন জায়গাগুলিকে নিয়ে আসব তখন জায়গাগুলি তৈরি হবে। আমি এটাই বলতেছিলাম যে এই অপরাপর আমাদের তো জায়গা আছেই। আমি ডক্টর আসাদুজ্জামান রিপন কিংবা আমাদের ফখরুল ইমাম, আমরা আমাদের দায়িত্ব পালন করব, কিন্তু এখানেই শেষ করলে হবে না। অপরাপর যারা আছে, দেশের স্টেক হোল্ডার যারা আছে, সবাইকে এই বিষয়ে আরও বেশি যত্নবান হতে হবে, মনোযোগী হতে হবে, এবং এটির বিকল্প নাই পরমত সহিষ্ণুতার। তার মধ্য দিয়েই আমরা এগিয়ে যাব, গণতন্ত্র কাঠামোগুলো শক্তিশালী হবে, এবং সবাই মিলে আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়তে পারবো, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আমাদের যা প্রত্যাশা। অসংখ্য ধন্যবাদ, আমাদেরও সেটাই প্রত্যাশা। জনাব ফখরুল ইমাম, আপনি শুনছিলেন, সার্বিকভাবে যদি আপনি যুক্ত করেন। সুশীল সমাজের কথা এসছে এখানে, আপনি বলেছেন এবং অসীম কুমার উকিল সাহেব বলেছেন। এখন সুশীল সমাজটা আমাদের এখানে অতটা শক্তিশালীভাবে গড়ে ওঠে নাই। একই কারণে উনি যে কারণটা বললেন, এটা থেকে আমি একটু ডিফার করি। কারণ যারা সুশীল সমাজের এই কিছুদিন আগ পর্যন্ত যে সুশীল সমাজের লিস্ট আমরা দেখেছি, এখানে আমি মনে করি এরা যথেষ্ট যোগ্যতাপূর্ণ ব্যক্তি। সুশীল সমাজে কিন্তু এখানে কোনো ইস্যুর উপরে, মানে সুশীল সমাজের মধ্যে দুইটা ভাগ হয়ে গেছে, একটা সরকারি দলের সুশীল সমাজ, একটা বিরোধী দলের সুশীল সমাজ। সুতরাং সুশীল সমাজটা যদি একখান থেকে পরিচালিত হতো, যে এইটাই হলো সুশীল সমাজ, যে উনি যেটা বলবে সেটা বিএনপির এগেনস্টও যেতে পারে এবং আওয়ামী লীগের এগেনস্টও যেতে পারে, সেই সুশীল সমাজটা আমরা দেখি না এখানে। একদম আপনি দেখবেন যে এই ডিভিশন এত হয়ে গেছে, শিক্ষকদের মধ্যে ডিভিশন, আইনজীবীদের মধ্যে ডিভিশন, ডাক্তারদের মধ্যে ডিভিশন, এমন কোনো শ্রমজীবী পেশাজীবী যে নাই যারা রাজনীতির সঙ্গে সংযুক্ত না হয়েছে। সুতরাং সবাই আমাদের দেশে কেন জানি না, একদম যারা আমরা গরিব লোক থেকে আরম্ভ করে একদম উঁচু সমাজের উঁচু পর্যন্ত সবাই রাজনীতির সঙ্গে সংযুক্ত হতে চায়। এটা কেন চায়? এই চাওয়ার জিনিসটা এখন আমরা দেখেছি বিভিন্ন উন্নত দেশে, যেমন কাজ যারা করছে 50 to 60% উপরে, অনেক সময় 40% উপরে ভোট কাস্ট হয়। আর আমাদের এখানে ভোট যদি আপনি যদি ভোটের নেচারটা দেখেন, দেখবেন 70% 80% ভোট কাস্ট হয়। এবং শুধু তাই না, ওই ভোট কাস্টের মধ্য দিয়ে তারা নিজেদের দলকে এতটাই বেশি প্রভাবিত করে যে সেখানে আপনার পরম সহিষ্ণুতা আর থাকে না। সুতরাং আমরা যেটা বলেছিলাম যে এখন গণতন্ত্রের একটা ছোট্ট জিনিস হচ্ছে নির্বাচন। সেই নির্বাচনটাকে যদি আপনি সুষ্ঠুভাবে করতে চান, তাহলে নির্বাচন পদ্ধতিটাকে আপনি চেঞ্জ করতে হবে, পার্টিসিপেটরি নির্বাচন আনতে হবে, না হলে এটা হবে না। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, আপনার ফ্রান্সে যতক্ষণ পর্যন্ত একটা কনস্টিটিউন্সিতে বা একটা ইয়েতে 50% ভোট কেউ না পাবে, ততক্ষণ পর্যন্ত ওটা রিপিট হইতেই থাকবে। আমাদের এখানে ভোট না গেলেও 5% কোনো বাধা নাই, 5% নির্বাচনও দেখা গেছে যে আপনার উপস্থিতিতে দেখা গেছে সেখানে কোনো আইনের অভাবে আমরা সেটাকে বাতিল করতে পারি না। সুতরাং নির্বাচনটাই হচ্ছে আসল
আমাদের গণতন্ত্রের আসল চালিকা শক্তির একটা জায়গা। এই জায়গাটা যদি আমরা সম্মিলিতভাবে, যে আজকে যেভাবে কথা বলছি আমরা, এরকম রাজনীতির সমস্ত ওই পার্টি যারা রাজনীতি করেন তারা যদি সম্মিলিতভাবে একটা অঙ্গীকারবদ্ধ হন যে নির্বাচনে আসলেও গণতন্ত্রের একটা বিউটি হলো ট্রান্সফার অফ পাওয়ার। গণতন্ত্রের সবচেয়ে বড় বিউটি হলো স্মুথ ট্রান্সফার অফ পাওয়ার। সেই ট্রান্সফার অফ পাওয়ারের জন্য নির্বাচনটা অত্যন্ত জরুরি দরকার। সেইখানে যদি আমরা একমত হতে পারি তাহলে দেখবেন যে পরম সহিষ্ণুতা আমাদের কাজে লেগেছে। নাহলে আমার বেলায় আমি পরম সহিষ্ণুতা চাই, অন্য একটা কাজ করলো সেখানে আমি আমার পরম সহিষ্ণুতা দেখাতে পারলাম না, এটাতে কিন্তু কোনো রেজাল্ট আসবে। সুতরাং আমার আহ্বান হবে যে আজকে আপনি যে সাবজেক্টটা নিয়েছেন এটা অত্যন্ত সুন্দর সময় উপযোগী হিসাবে। কারণ আমরা যে দল করি, আমরা দলগুলোকে যদি প্রভাবিত করতে পারি যে আসেন আমরা পরম সহিষ্ণুতার মাধ্যমে জনগণ যেটা চায় সেটা আমরা এগিয়ে নিয়ে যাবো দেশে, এটাই হলো আমার মেসেজ। অসংখ্য ধন্যবাদ। আমরা যাব ডক্টর আসাদুজ্জামান রিপন আপনার কাছে। সার্বিকভাবে আপনি আলোচনা শুনছিলেন, সেটি বলবেন। আরেকটি বিষয় আপনার কাছে মনে হয় কিনা যে এই যে পরমত সহিষ্ণুতার কথা আমরা বলছি এবং কাঙ্ক্ষিত পর্যায়টি পাচ্ছি না, এর একটি বড় কারণ কি এটি কিনা রাজনৈতিক দলগুলো যখন ক্ষমতায় থাকছেন তখন তাদের ভিতর এই ধারণা বিদ্যমান হয়ে যাচ্ছে যে ক্ষমতা থেকে যাওয়া মানেই আমার নির্মূল হওয়ার আশঙ্কা, এবং সে কারণেই প্রতিপক্ষ যে আছে তাকে যে কোনোভাবেই দাবিয়ে রাখা বা তাকে দমন করা বা অন্যান্য বিষয়ের কারণে আমি কোনোভাবেই ক্ষমতাচ্যুত হওয়া যাবে না, এই ধরনের একটি ধারণা বদ্ধমূল হয়ে গেছে কিনা? ধন্যবাদ আপনাকে। আপনি যে প্রপোজিশনটা বললেন, যে কথাটি বললেন, সেটাকে একেবারে উড়িয়ে দেওয়া যাবে না, রুল আউট করা যাবে না। বাট পার্টিয়েন্টলি আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে আপনার একটা ব্যাপক ধরনের রাজনীতিতে সংস্কারের দরকার, ব্যাপক সংস্কারের দরকার। এটা ছোটোখাটো সংস্কার হবে না। যেমন এখন ধরুন পার্লামেন্টে মেম্বাররা, এখন আমি ইলেকশন করতে চাই, ধরুন কথার কথা, তা আমাকে কি করতে হবে? আমার পার্টি লিডারশিপ যারা নমিনেশন দেবেন, মানে আমি প্রথাগতভাবে বলছি, তাদের মনোভাব বুঝি তো আমাকে কথা বলতে হবে। আমি যদি ইফ আই গো এগেনস্ট দেম অথবা তাদের পসিবিলিটি কথা, আমি কি পাবো না? আমি পার্লামেন্টের মেম্বার হলাম, ওখানে যদি আমি খুব রাইট রোল প্লে করতে চাই, যেটা আপনি বলেন পরামর্শ সহিষ্ণুতা অথবা খুব রিজন দিয়ে কথা বলতে চাই, অ্যাক্ট করতে চাই, তাহলে আমার পার্টি মে নট লাইক ইট। তখন দেখা যাবে যে আমি এর পরবর্তীতে নমিনেশন পাবো না, অথবা আমি সরকারের ভুল ভ্রান্তি তুলে ধরতে চাই, আমি পরবর্তীতে নমিনেশন পাবো না। তো তারপরে আপনার মানে কণ্ঠভোটের ব্যাপার ফখরুল ইমাম সাহেব বললেন, তো এখানটা একটা কণ্ঠভোট আছে, ওখানে আপনি ইচ্ছে করলে আপনি কণ্ঠ তো বন্ধ করে রাখতে পারবেন না, আপনার বিপক্ষে আপনি কণ্ঠ উচ্চারণ করে বলতে পারবেন হ্যাঁ যা যুক্ত হয়েছে। এটার জন্য দরকার প্রথমে উনি যে পার্লামেন্টে আছেন ওনারা আর্টিকেল 70 এটাকে টোটালি বাদ দিতে হবে। শুধুমাত্র সরকার ফেলে দেয়া ছাড়া অন্য যে কোনো বিষয় মানে পার্লামেন্টের মেম্বারদেরকে আপনার মানে অবাধে আপনার মত প্রকাশ করা এবং ভোট দেওয়ার ব্যাপার থাকতে হবে। এখন কত হচ্ছে কি যে তো কেউ বন্ধ রেখেছে, হ্যাঁ বন্ধ রেখেছে, ওই যে বললাম নমিনেশন পাবে না, নমিনেশন পেলে মন্ত্রী হবে না, মন্ত্রী পেলেও থাকতে পারবে না, আবার এমপি হলে পরের বার নমিনেশন পাবে না। এই নানাবিধ কারণে আপনার আর্টিকেল 70 আছে এবং কেউ কথা বলতে পারে না। এটা হচ্ছে একেবারে একটা অন্য ধরনের একেবারে একটা বাজে অবস্থা। সেজন্য আর্টিকেল 70টাকে রিপিল করতে হবে। ক্ষমতা নিজের দলের সরকারকে ক্ষমতা থেকে করা মানে অনাস্থা দেওয়া ছাড়া বাকি সব ক্ষেত্রে গোপন ভোটে যদি ডিসিশন হয় তাহলে আমি মনে করি এমপিরা অনেক ভালো রোল প্লে করতে পারেন। নাম্বার 2 হচ্ছে যে আপনার এই যে পলিটিক্যাল পার্টি আপনি যে টপিকটা নিয়েছেন এটা একেবারে তো একটা মানে চমৎকার টপিক। আই মাস্ট সে এখানে খুব মানে অনেক ব্রড। এটা শুধুমাত্র রিজন এবং বোধ দিয়ে আপনি ভালো কথা বলবেন, ভালো থাকবেন, ভালো খাবেন, আপনি এই যে কথাগুলো তো একটা বোধের ব্যাপার। তো সব কিছু কি সমস্ত মানুষের কাছে আপনি বোধটা আশা করেন? এই সেন্সটা একটি সবার কাছে আপনি আশা করেন? নো। অসীম কুমার উকিল যেটা বললেন সবার কাছে আপনি এটা আশা করতে পারেন না। তো সেটার জন্য দরকার কিছু দেশের জন্য উপযুক্ত আইন। উপযুক্ত আইন কেউ যেমন ফখরুল ইমাম সাহেব বলেন যে 5% ভোট হওয়ার পরেও 5% ভোট হওয়ার পরেও আপনার মানে নির্বাচিত বলে গণ্য হইবেন। তারপরে আপনার এর আগের ইলেকশনে 151 or 153 সিটসে আপনার ইলেকশনই হয় নাই, তো বিনা প্রতিদ্বন্দ্বিতা ইলেকশনই হয় নাই। তো কি হলো এটাকে বলা হলো বিনা প্রতিদ্বন্দ্বিতা, তার মানে ইলেকশন হয় না, মানুষ যায় না, কোনো দল অংশগ্রহণ করে নাই। তাহলে এইটাকে আপনি কি বলেন যে যেহেতু সংবিধানে নাই আমরা যখন দেখতে পাচ্ছি যে একটা বড় ধরনের ফল্ট এই যে 151 আনকন্টেস্টেড, আমাদের উচিত ছিল যারা পার্লামেন্টে এখন যারা আছেন তাদের উচিত ছিল যে 151 যে ফ্রান্সের উদাহরণ দিয়েছেন, উই নো এভরিথিং, এই 100 বলা উচিত ছিল যে যদি এত পার্সেন্ট বেশি যদি পার্লামেন্টের মেম্বার যদি কন্টেস্ট না থাকে তাহলে ওই ইলেকশনের ডেট আবার ডেফার হবে, আবার মনোনয়ন হবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, তো এখন আপনার রাজনীতিতে যেমন সংস্কার দরকার, সংসদীয় আইনের সংস্কার দরকার, আপনার ইলেকশন কমিশন শপথবদ্ধ থাকেন। আপনি দেখেন এই যে 2-3 দিন আগে
দুদকের ইমিডিয়েট পাস্ট যে মানে চেয়ারম্যান মিস্টার ইকবাল মাহমুদ, তো উনি কি বললেন, উনি বললেন যে আমি মানে রাষ্ট্রের ভাবমূর্তির, ওই যে ভাবমূর্তির কথা, এখন এই দেশের যত হাই আপ সব ভাবমূর্তির রোগে ভুগছে। হ্যাঁ, রাষ্ট্রের ভাবমূর্তির জন্য তিনি নাকি অনেক ব্যবস্থা নিতে পারেন নাই। হি মাস্ট সে যে এই রাষ্ট্রের ভাবমূর্তি ভুলুণ্ঠিত হতে পারে কার অপরাধে, কাদের অপরাধে। তিনি যে যাওয়ার আগে বলে গেলেন, উনি তো শপথবদ্ধ ছিলেন উনি অনুরাগের বশবর্তী হয়ে এবং বিরাগের বশবর্তী উনি কোনো কাজ করবেন না। কিন্তু দেখা গেল যিনি অনুরাগের বশবর্তীতে অথবা ভীতির বশবর্তী হয়ে এবং শেষ বেলায় বিদায় বেলায় বলে গেলেন যে রাষ্ট্রের ভাবমূর্তির স্বার্থে তিনি আর কিছু করতে পারেন নাই। ইট ইজ অ্যাবসলিউট ফেইলিউর। এই যে স্পাইনলেস পিপল, মেরুদণ্ডহীন ব্যক্তিরা যখন এই সমস্ত জায়গায়, যখন ওই যে কথিত আছে যে রাষ্ট্রপতি মানে কি বলে, কি কমিশন কি বলে এর জন্য, সার্চ কমিটি, এই সার্চ কমিটি তো এটা একটা ফার্স কমিটি হয়ে গিয়েছে। এই সার্চ কমিটির নামে যে লোকগুলো মনোনীত হয়, যেমন আপনি যদি বলেন যে কি হুদা নির্বাচন কমিশন, আমি তো নির্বাচন করি যেন আমার মনেও থাকে না এদের নামটা। এখন এই যে নুরুল হুদা, তো এই নুরুল হুদা টাইপের লোকজন, হ্যাঁ আমি খুব জ্ঞাতসরি বলছি, নুরুল হুদার মতো লোকজন যদি ইলেকশন কমিশনে যদি আপনি বসান এবং তার কাছে আপনি যদি আশা করেন যে আপনি 299 আসন আনকন্টেস্টেড হবে, ওনার কাছে কোনো সমস্যা নেই। অনেক নির্বাচনী বিধি সংস্কারের জন্য ইলেকশন কমিশন থেকে আপনার সরকারের কাছে প্রস্তাবনা উনি পাঠিয়েছেন, তাই না? কেমনি আপনার ফাও লেকচার দিয়ে, মানে ফাও শব্দটা উচ্চারণ করলাম, ফাও লেকচার দিয়ে, ভুয়া লেকচার দিয়ে কেমনে মানে আপনার করতে, ভাউচার বানায় কোটি টাকা লুটপাট করা যায়, এই সমস্ত কাছে খুব পারঙ্গম। কিন্তু সুষ্ঠু নির্বাচন কিভাবে করা যায়, নির্বাচন জাল হয়েছে ঠিক আছে, উনি সাসপেন্ড করবেন, হি হ্যাজ দ্যাট অথরিটি, উনি তা করবেন না, উনি মানে ওনার কমিশন। তার সঙ্গে ধন্যবাদ। আমরা জানি না আপনি যে অভিযুক্তি তুললেন সেটি কতটা যাচাই বাছাই নিরীক্ষে সেটি বলছেন। পরম সহিষ্ণুতার সমাজ তখনই পাবেন যখন রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানে, শুধুমাত্র পলিটিশিয়ানদের দোষ দিয়ে লাভ নাই, দ্য আদার স্টেক হোল্ডার, যেটা অসীম যেটা বলেছেন, আদার স্টেক হোল্ডারদেরকে একটু মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে হবে। যদি আমরা একটা সাস্টেনেবল ডেমোক্রেসি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট এবং সাস্টেনেবল প্রগ্রেসের দিকে যদি যেতে চাই, জাতি হিসেবে সার্ভাইভ করতে চাই, তাহলে এই সমস্ত বড় বড় জায়গাগুলোতে ভালো লোক বসাতে হবে। আর দ্বিতীয়ত, যারা এই কাজগুলোর জন্য যারা মানে ফেল করছেন, আমাদের তাদেরকে দৃশ্যপট থেকে সরে যেতে হবে। ন্যাশন নিডস, স্টেট নিডস a larger form of the reform. অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের নিটল টাটা এটিএন সংলাপ। আমাদের আজকের আলোচ্য বিষয় ছিল পরবৎ সহিষ্ণুতার রাজনীতি। সার্বিকভাবে রাজনীতির অবস্থা যাই হোক না কেন, অন্তত আজকের অনুষ্ঠানে যে তিনজন আলোচক আলোচনা করলেন রাজনীতিবিদ, তাদের আলোচনায় একটি আলোর ইশারা আমরা দেখতে পেলাম এবং সেই প্রত্যাশাই করি আমরা যেন এই আশার প্রতিফলন ঘটে আমাদের আগামী রাজনীতিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। শেষ করছি, আল্লাহ হাফেজ।